টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব রামকিঙ্কর বেইজের আত্মকথা, অর্থাৎ তার আত্মজীবনীমূলক যে পাঠ্যাংশটি, সেই পাঠ্যাংশটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। আর আজকের এই ভিডিওতে এর ওপর যত রকমের প্রশ্ন হয় তার সবই আলোচনা করব। এর বাইরে না কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে তোমাদের, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তবে আমার মনে হয় যে তোমরা এই আত্মকথায় যে পাঠ্যাংশটি রয়েছে, রামকিঙ্কর বেইজের আত্মজীবনীমূলক যে পাঠ্যাংশটা, সেটা নিশ্চয়ই তোমরা স্কুলে, বাড়িতে বা গৃহশিক্ষকের কাছে কারোর কাছে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই পাঠ্যাংশটার ওপর যত রকম ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারো, কারণ টিউটোপিয়া যে ভিডিওগুলো বানানো হয়েছে তা খুব সহজ এবং সুন্দরভাবে দেওয়া আছে, যেগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে প্রশ্নোত্তর করা কোনো ব্যাপার না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই পাঠ্যাংশটা পড়া। তাহলে এই পাঠ্যাংশের ওপর কত রকমের প্রশ্ন হতে পারে চলো দেখে নেব নেক্সট স্লাইডে। দেখো চলে আসলাম পরবর্তী স্লাইড। পরবর্তী স্লাইডে কি আছে দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এমসিকিউ, যার মান থাকছে 1। অর্থাৎ তোমরা এখানে বিকল্প পাচ্ছ, তোমরা 4টে কি 3টে অপশন পাচ্ছ, সেখান থেকে রাইট অপশন চুজ করছো। এরপরে যাচ্ছি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যেখানে তোমাদের একটা কথায় বা একটা বাক্যে উত্তর দিতে হচ্ছে, এটারও মান থাকছে 1 নম্বর। এরপরে আসছি ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এসএকিউ অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চেন, যার মান থাকছে 2। এই 2 নম্বরের কোয়েশ্চেনগুলোতে তোমাদের 2টো বাক্যে কি 3টে বাক্যে উত্তর দিতে হচ্ছে। এর বেশি খুব বেশি লেখার দরকার নেই, কারণ তোমরা দেখছো যে মার্কস আছে মাত্র 2। এরপরে থাকছে হাতে কলমে। হাতে কলমে পোর্শনটা কি না, তোমাদের যে টেক্সট বুকটা আছে সেই টেক্সট বুকে যখন টেক্সটটা শেষ হয়ে যাচ্ছে তারপরেই দেখবে হাতে কলমে পোর্শন আছে, সেখানে যত রকমের প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্ন আমি রেখেছি এই হাতে কলমে অংশটায়। তাহলে এমসিকিউ থাকছে, ভিএসএকিউ থাকছে, এসএকিউ থাকছে, আর থাকছে হাতে কলমে। এরপরে চলে যাব আমাদের প্রথম বহু বিকল্প ভিত্তিক অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন্সের আলোচনায়। তবে এখানে আসার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়া দরকার, যে এই ভিডিওর যে টাইমলাইন অংশ, সেই টাইমলাইন অংশে তোমাদের সুবিধার জন্য এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ এমনকি হাতে কলমে এই সমস্তগুলো রাখা হয়েছে, যেখানে তোমরা তোমাদের পছন্দের প্রশ্ন খুঁজে পেয়ে যাবে। মানে তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা খুঁজে পেয়ে যাবে ওই টাইমলাইন অংশে। তাহলে আমরা চলে যাব আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে আলোচনা করব অবশ্যই, আর আমি যখন এমসিকিউ গুলো আলোচনা করব তোমাদের কাজটা কি হবে, তোমাদের কাজ হবে অবশ্যই আমার সাথে সাথে এমসিকিউতে কে কত স্কোর করছো সেটা কাউন্ট করা, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানানো। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের পরীক্ষা প্রস্তুতি কেমন হচ্ছে, নইলে আমি বুঝবো কি করে। চলো দেখে নেব প্রথম প্রশ্ন কি আছে। শৈশবে বাড়ি ঘরের চারিদিকের দেয়ালে লেখক যে ছবি দেখতেন তা হলো, এই লেখককে রামকিঙ্কর বেইজ নিজেই তো লিখছেন এই কথা, অর্থাৎ এটা একটা আত্মজীবনীমূলক রচনা। তাহলে শৈশবে বাড়িঘরের চারিদিকে অর্থাৎ তার ছোটবেলায় বাড়িঘরের চারিদিকে দেয়ালে লেখক যে ছবি দেখতেন তা হলো, বাড়িঘরের চারিদিকে দেয়ালে তিনি কি ছবি দেখতেন দেখে নেব। কতে আছে পূর্বপুরুষের, খতে আছে নানা দেব দেবীর, গতে আছে প্রাকৃতিক দৃশ্যের, ঘতে আছে হাতে আঁকা প্রতিকৃতির। তিনি কিসের ছবি দেখতেন? বলা হয়েছিল যে তিনি নানা দেবদেবীর ছবি দেখতেন। তাহলে আমাদের অপশন হয়ে যাচ্ছে খ, রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন খ।
নেক্সট চলে যাচ্ছি 2 লেখা আছে বাড়ির সামনের রাস্তাটা ঢাকা ছিল কি দিয়ে? বাড়ির সামনের রাস্তাটা ঢাকা ছিল কি দিয়ে? তার যে শৈশবের বাড়ির রাস্তা তার ঢাকা ছিল কি দিয়ে? দেখো, কতে আছে পিচে, খতে আছে ইট দিয়ে, গতে আছে লাল মোড়ামে, ঘতে আছে স্টোন। আনসার হবে লাল মোড়ামে। লাল মোড়াম মানে কি? এটা হলো ইটের যে কুচি, সেটা হলো লাল, সেটাকে বলা হচ্ছে লাল মোড়ামে। তার বাড়ির সামনের রাস্তাটা ঢাকা ছিল লাল মোড়ামে, একদম গল্পের প্রথমেই পাচ্ছি। তারপরে 3 আসলাম, মোড়াম ধুয়ে রাস্তায় কি বেরিয়ে পড়েছিল? মোড়াম ধুয়ে রাস্তায় কি বেরিয়ে পড়েছিল? কতে আছে লাল রঙের মাটি, খতে আছে নীল রঙের মাটি, গতে আছে পাথরের টুকরো, ঘতে আছে ইটের টুকরো। তাহলে রাইট আনসার হবে নীল রঙের মাটি, যেটা দিয়েই তিনি প্রথম পুতুল তৈরি করে ফেলেছিলেন। তাহলে ফার্স্ট বলছি 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে খ, নীল রঙের মাটি। নেক্সট চলে আসবো 4 নম্বর প্রশ্ন। 4-এ লেখা আছে ছেলেবেলায় লেখক অনেকক্ষণ ধরে কি দেখতেন? ছেলেবেলায় লেখক অনেকক্ষণ ধরে কি দেখতেন? ক, কুমোরদের মূর্তি গড়া, খ, মাটির পাত্র তৈরি করা, গ, সূর্য ওঠার দৃশ্য, ঘ, ফুটবল খেলা। তিনি কি দেখতেন? তিনি যে এত বড় শিল্পী হয়ে উঠতে পেরেছেন, তিনি হয়তো এত সুন্দর অবজার্ভ করতেন বলেই তাহলে বলা হয়েছে দেখো, ক, কুমোরদের, তার যে প্রথম যে হাতে খড়ি বলতে গেলে সেই কুমোরদের মূর্তি গড়ার মধ্যে দিয়ে তিনিও হাত লাগাতেন। ক, কুমোরদের মূর্তি গড়া। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন ক। কুমোর মানে কি? যারা সেই মাটির জিনিস তৈরি করে, যারা বিভিন্ন রকম ছাঁচ দেয় তাদের। 5-এ লেখা আছে ছোটবেলায় রামকিঙ্কর তুলিতে ব্যবহার করতেন। রামকিঙ্কর তুলিতে কি ব্যবহার করতেন? ক, পাখির লোম, খ, ছাগলের ঘাড়ের লোম, গতে তুলো, ঘতে পাটের তন্তু। তাহলে আমরা পাঠ্যাংশটা বা রচনাটার মধ্যে পেয়েছি কি? তিনি ছাগলের ঘাড়ের লোম সেটা কেটে তিনি তুলির ব্যবহার করতেন। এবং তোমরা জানো যে রামকিঙ্কর বেইজের বাবার অবস্থাও ভালো ছিল না, এবং তিনি বিভিন্ন রকম যে রঙের যে বিভিন্ন উপকরণ বা আঁকার যে বিভিন্ন উপকরণ তিনি বিভিন্ন জিনিস দিয়ে তার প্রয়োজন মেটাতেন। তাহলে ছাগলের ঘাড়ের লোম দিয়ে তিনি তুলির প্রয়োজন মিটিয়েছিলেন। পরের প্রশ্ন 6। ছোটবেলাতে আমি সেই সব দেখতাম, দেখার সঙ্গে সঙ্গে তিনি কি করতেন? দেখার সঙ্গে সঙ্গে সেই সমস্ত যা দেখতো, সেই কুমোরদের গড়া মূর্তি, তিনি কি করতেন? ক, মুগ্ধ হতেন, খ, চোখ ফেরাতেন না, গ, কপি করতেন, ঘ, গ্রাহ্য করতেন না। তিনি সঙ্গে সঙ্গে তা কপি করতেন, এবং এভাবেই তিনি নিজেই এক ধরনের বলতে গেলে শিখে উঠেছেন। তাহলে অপশন হয়ে যাচ্ছে গ, রাইট আনসার, কপি করতেন। নেক্সট চলে যাব 7-এ লেখা আছে দেখে দেখে আঁকা ছবি হলো। যখন আমরা কোনো কিছু দেখে ছবি আঁকি, আসলে আমরা চিত্রকলার মধ্যে, ছবির মধ্যেও আমাদের দেখাটা কে কিভাবে দেখছে সেটা অবশ্যই একটা ম্যাটার করে। তাহলে কতে আছে ফাইন আর্ট, খতে আছে ভিজুয়াল আর্ট, গতে আছে ল্যান্ডস্কেপ, ঘতে আছে ওয়েস্টার্ন আর্ট। তাহলে দেখে দেখে আঁকা ছবি কি বলা হয়ে থাকে? দেখে দেখে আঁকা ছবিকে ভিজুয়াল আর্ট বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 8-এ লেখা আছে তুলি তৈরির জন্য বাঁশের কাঠির ডগায় কি বাঁধা হতো? বাঁশের কাঠির ডগায় কি বাঁধা হতো আমরা কিছুক্ষণ আগেই পেয়েছিলাম। কতে আছে কাঠবিড়ালির ল্যাজের লোম, খতে আছে ঘোড়ার ল্যাজের লোম, গতে আছে ছাগলের ঘাড়ের লোম, ঘতে আছে পাট। তাহলে খুব একদম ইজি আনসার, ছাগলের ঘাড়ের লোম। আনসার হয়ে যাচ্ছে অপশন গ। পরেরটা চলে যাচ্ছে 9 লেখা আছে স্কুলে অবৈতনিকভাবে পড়াশোনার সুযোগ লেখক পেয়েছিলেন। অবৈতনিক মানে তাকে কোনো অর্থ দিতে হতো না, কোনো টাকা পয়সা দিতে হতো না। কিসের জন্য? ক, অঙ্কন গুণের জন্য, খ, ভালো গল্প লেখার জন্য, গ, ভালো ফলের জন্য, ঘতে খেলাধুলোর জন্য। তিনি কিসের জন্য পেয়েছিলেন স্কুলে অবৈতনিকভাবে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন? কিসের জন্য? না, স্কুল ভালো অঙ্কন গুণের জন্য। অর্থাৎ তিনি আঁকায় এতটাই ভালো ছিল যে তিনি বিনা খরচায় স্কুলে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। এবং তোমরা জানো মাসে মাসে সে কি করতো? সে আঁকা টাঙাতো, সেখানে একটা কাজ ছিল। নেক্সট চলে যাব 10-এ লেখা আছে অসহযোগ আন্দোলনের সময় লেখক কোন স্কুলে ভর্তি হন? অসহযোগ আন্দোলন কার ক্ষেত্রে তৈরি হয়? গান্ধীজি। এবার গান্ধীজি সেই অসহযোগ আন্দোলনের সময় তিনি কোন স্কুলে ভর্তি হন লেখা আছে দেখো, কতে হিন্দু স্কুলে, খতে আছে সংস্কৃত কলেজিয়েট স্কুলে, গতে আছে শান্তিনিকেতনে, ঘতে আছে ন্যাশনাল স্কুলে। তিনি ন্যাশনাল স্কুলে ভর্তি হন। রাইট আনসার ন্যাশনাল স্কুল বলতে জাতীয় বিদ্যালয়, সেখানে তিনি ভর্তি হন।
পরের প্রশ্ন আসছি 11 লেখা আছে অসহযোগ আন্দোলনের প্রসেশনের সময় লেখকের কি আঁকার দায়িত্ব পড়েছিল। প্রসেশন বলতে মিছিল, অর্থাৎ সেই সময় যে সময় অসহযোগ আন্দোলন, সেই সময় অর্থাৎ গান্ধীর নেতৃত্বে যখন অসহযোগ আন্দোলন দানা বাজছে সেই সময়ের কথা, অর্থাৎ সময় পর্বটাকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। সেই সময়ের কথায় লেখক বলেছেন যে সমস্ত স্কুল কলেজ বন্ধ, অর্থাৎ সেই দেশের যে স্থিতিশীল অবস্থাটা তখন ভেঙে গেছে এবং সেই সময় তিনি ন্যাশনাল স্কুলে ভর্তি হচ্ছেন। তাহলে বলা হয়েছে অসহযোগ আন্দোলন প্রসেশনের সময় লেখকের কি আঁকার দায়িত্ব পড়েছিল। কতে আছে স্লোগান, খতে আছে ভারত মাতার ছবি, গতে আছে লিডারদের পোর্ট্রেট, ঘতে আছে স্বাধীনতা সংগ্রামীদের ছবি। লিডারদের অর্থাৎ যারা সেই সময় নেতৃত্ব দিচ্ছে সেই সমস্ত নেতৃত্বের পোর্ট্রেট বলতে তাদের যে মুখের ছবি সেই সমস্ত পোর্ট্রেট তিনি তার আঁকার দায়িত্ব পড়েছিল। তাহলে লিডারদের পোর্ট্রেট রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন গ। এরপরে আসছি প্রশ্ন 12 লেখা আছে এ সময় শ্রদ্ধেয় ড্যাশ মহাশয় বাঁকুড়ায় আসেন। আমরা জানি যে রামকিঙ্কর বেইজ বাঁকুড়ায় থাকতেন এবং এই সময় তো এদিকে অসহযোগ আন্দোলন চলছে, তোমাদের ওখানে লেখাই আছে নন কোঅপারেশন আন্দোলন বলে লেখা আছে, মুভমেন্ট বলে লেখা আছে। তাহলে সেই সময় কার সাথে তার দেখা হচ্ছে দেখে নেবো আমরা। ক রামানন্দ বন্দ্যোপাধ্যায়, খ রামানন্দ গঙ্গোপাধ্যায়, গ রামানন্দ চট্টোপাধ্যায়, ঘ নন্দলাল বসু। তাহলে আমরা রামানন্দ চট্টোপাধ্যায়কে পাচ্ছি যিনি প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন এবং তিনি একজন শিল্পীও ছিলেন। তাহলে তিনি যখন বাঁকুড়ায় আসেন সেই সময় রামকিঙ্কর বেইজের সেই রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় হচ্ছে। তাহলে রাইট আনসার হয়ে যাবে এখানেও অপশন গ রামানন্দ চট্টোপাধ্যায়, যার হাত ধরে তিনি শান্তিনিকেতন অবধি গিয়েছিলেন। এরপরে আসছি পরের প্রশ্ন 13। শান্তিনিকেতনের সঙ্গে রামকিঙ্করের যোগাযোগ ঘটিয়েছিলেন কে? তাহলে শান্তিনিকেতনের সঙ্গে রামকিঙ্কর বেইজের যোগাযোগ ঘটিয়েছিলেন কে? ক রামানন্দ চট্টোপাধ্যায়, খ নন্দলাল বসু, গতে অবনীন্দ্রনাথ ঠাকুর, ঘতে গগনেন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে? রামানন্দ চট্টোপাধ্যায়, যিনি বাঁকুড়ায় এসেছিলেন এবং রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই সময় রামকিঙ্কর বেইজের পরিচয় হয় এবং তিনি তাকে শান্তিনিকেতন নিয়ে গেছিলেন এবং সেই সময় ম্যাট্রিক না দিয়েই তিনি চলে গিয়েছিলেন, এতটাই আনন্দ হয়েছিল তার। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ক। এরপরে আসছি পরের প্রশ্ন 14। কত সালে রামকিঙ্কর শান্তিনিকেতনে যান? কত সালে দেখে নেব। কতে 1920 খ্রিস্টাব্দে, খতে 1922, গতে 1925 খ্রিস্টাব্দ, ঘতে 1926। যে এক্সাক্ট সালটা সেটা হলো 1925 খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে যান রামকিঙ্কর বেইজ। পরের প্রশ্ন 15 লেখা আছে নন্দলাল বসুর সঙ্গে লেখকের পরিচয় হয়েছিল কোথায়? ক নিজের বাড়িতে, খ কলা ভবনে, গতে স্কুলে, ঘতে শৈশবে কুমোরপাড়ায়। তাহলে আমরা দেখেছি কলা ভবনে, অর্থাৎ সেই রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি যখন গেছিলেন সেই সময় সেই শান্তিনিকেতনের কলা ভবনে তার সাথে লেখকের প্রথম পরিচয় হয়েছিল। রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন খ। পরের প্রশ্ন 16। নন্দলাল বসু কিসের প্রবর্তন করেন? নন্দলাল বসু কিসের প্রবর্তন করেন? ক ওয়েস্টার্ন আর্ট, খতে ওরিয়েন্টাল আর্ট, গ পটচিত্র, ঘ ল্যান্ডস্কেপ। তিনি যেটা প্রচলন করেন সেটা হলো ওরিয়েন্টাল আর্ট, অর্থাৎ দেশীয় যে চিত্রকলা সেই দেশীয় চিত্রকলায় তিনি প্রচলন করেন বা প্রবর্তন করেন। প্রচলন না, সেই হিসাবে প্রবর্তন মানে নিয়ে আসেন, সেটা হলো ওরিয়েন্টাল আর্ট। অপশন খ হয়ে যাচ্ছে রাইট আনসার। পরের প্রশ্ন 17। শান্তিনিকেতনের ছাত্রদের শিক্ষা দেয়া হতো। শান্তিনিকেতনের ছাত্রদের কি বিষয়ে শিক্ষা দেয়া হতো? ক গাছপালা সম্বন্ধে, খতে আছে অ্যানাটমি ও মাসল সম্বন্ধে, গতে আছে পশুপালন সম্বন্ধে, ঘতে আছে পুতুল তৈরি সম্বন্ধে। আমরা দেখেছি অ্যানাটমি ও মাসল সম্বন্ধে। অ্যানাটমি বলতে যে শরীর যে সংস্থান বিদ্যা, সেই সংস্থান বিদ্যা, এবং মাসল তোমরা জানো পেশি, এই সমস্ত বিষয়ে তখন শেখানো হচ্ছিল, ছাত্রদের সেই সময় শিক্ষা দেয়া হচ্ছিল। অপশন খ এখানেও রাইট আনসার। পরের প্রশ্ন 18 লেখা আছে রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? রামকিঙ্কর প্রথম শান্তিনিকেতনে কোন বিষয়টি শুরু করেন? ক
পুতুল তৈরি, খ অয়েল পেন্টিং, গতে ওরিয়েন্টাল আর্ট, ঘতে ল্যান্ডস্কেপ। তিনি প্রথম কি শুরু করেন? অয়েল পেন্টিং। এবং তোমাদের রচনাতে লেখা রয়েছে যে তিনি কিভাবে অয়েল পেন্টিং অ্যাকচুয়াল দোকানে গিয়ে তাকে যা দেখিয়ে দিয়েছিল তার উপর ভিত্তি করেই তিনি বিশাল শিল্পী হয়ে তার উপর ভিত্তি করে তিনি সেই সময় দারুণ দারুণ ছবি আমাদের উপহার দিয়েছেন। তাহলে অয়েল পেন্টিং রাইট আনসার, এখানে অপশন খ রাইট আনসার। পরের প্রশ্ন 19 লেখা আছে রামকিঙ্কর প্রথম অয়েল পেন্টিং এর উপকরণ পেয়েছিলেন। রামকিঙ্কর প্রথম অয়েল পেন্টিং এর উপকরণ কোথা থেকে পেয়েছিলেন? ক নন্দলাল বসুর কাছে, খ রামানন্দ চট্টোপাধ্যায়ের কাছে, গতে কুমোরদের কাছে, ঘতে দোকানদারের কাছে। আমরা দেখেছি দোকানদারের কাছে, এবং দোকানদারই তাকে দেখিয়ে দিয়েছিল ঠিক কি উপায়ে এটাকে ব্যবহার করতে হয়, এবং তার উপর ভিত্তি করেই তিনি বিভিন্ন জিনিস বিভিন্ন আঁকা আমাদের উপহার দিয়েছেন। তাহলে ঘতে আছে দোকানদারের কাছে, রাইট আনসার। পরের প্রশ্ন 20 ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক হলেন। ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক কে? বলে ফেলো। কতে আছে নন্দলাল বসু, খতে আছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, গতে আছে রামানন্দ চট্টোপাধ্যায়, ঘতে আছে রামকিঙ্কর বেইজ। তাহলে ওরিয়েন্টাল আর্ট বলতে সেই দেশীয় চিত্রকলা, তাহলে সেটা কি হবে? নন্দলাল বসু হয়ে যাবে, রাইট আনসার। পরের প্রশ্ন 21 লেখা আছে আচার্য ড্যাশের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আচার্য কে হবে বলতো? আচার্য কে ছিলেন? ক নন্দলাল বাবু, খতে আছে অবনীন্দ্র বাবু, গতে আছে রবীন্দ্র বাবু, খতে আছে বলেন্দ্র বাবু। তাহলে আচার্য নন্দলাল বাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তাহলে কে পরিচয় করিয়ে দিলেন? সেই সময় সেই রামানন্দ চট্টোপাধ্যায় পরিচয় করিয়ে দিলেন নন্দলাল বাবুর সঙ্গে, যিনি যার সাথে পরিচয় হয়ে তার এক ধরনের মুগ্ধতা কাজ করেছিল। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন ক। পরের প্রশ্ন 22 লেখা আছে নন্দলাল বসু ছিলেন। নন্দলাল বসু ছিলেন কেমন? কতে আছে বলিষ্ঠ চেহারার, খতে আছে শীর্ণ জীর্ণ রোগা, খতে আছে দোহারা চেহারার, লম্বাটম দোহারা বলতে সেই হিসাবে এক ধরনের ছিপছিপে গড়নি, আবার তার স্বাস্থ্যবানও। ঘতে আছে লম্বাটে রোগা চেহারার। তাহলে আমরা দেখেছি নন্দলাল বসু ছিলেন কি? বলিষ্ঠ চেহারার, রাইট আনসার অপশন ক। নেক্সট কোয়েশ্চেন আছে কি 23। নেক্সট কোয়েশ্চেন দেখো রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম অয়েল পেন্টিং ছিল। রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম অয়েল পেন্টিং আমরা পেয়েছি রচনার মধ্যে। কতে আছে গার্ল স্কোয়াড, ঘতে আছে ফুটবল গেম, গতে আছে গার্ল অ্যান্ড দ্য ডগ, ঘতে আছে দ্য কাউ বয়। প্রথম যেটা ছিল সেটা হলো গার্ল অ্যান্ড দ্য ডগ, অপশন গ এখানে রাইট আনসার। পরের প্রশ্ন 24 লেখা আছে দেখলেম বলিষ্ঠ চেহারার মানুষ, গায়ে ড্যাশ পাঞ্জাবি, পরনে ধুতি। তাহলে কতে আছে সুতির, খতে আছে সিল্কের, গতে আছে আব্দির, ঘতে আছে কলঙ্কারীর। তাহলে তিনি পরেছিলেন সিল্কের পাঞ্জাবি, অর্থাৎ রামকিঙ্কর বেইজের সাথে যখন নন্দলাল বসুর প্রথম পরিচয় হয় তখন তার যে চেহারার বর্ণনা দিয়েছেন সেই চেহারার বর্ণনাই এখানে লেখা আছে, এবং দেখেছিলেন বলিষ্ঠ চেহারার মানুষ, গায়ে সিল্কের পাঞ্জাবি এবং পরনে ধুতি, রাইট আনসার অপশন খ। পরের প্রশ্ন 25 এই ড্যাশ স্যুটটাই আমাকে ভীষণভাবে টানে। কি স্যুটটা? কতে আছে সাদামাটা, খতে আছে সহজ সরল, গতে আছে জটিল, ঘতে আছে এলোপাথারি। তাহলে ফার্স্ট হবে সাদামাটা, এই কথাটাই লেখা আছে তোমাদের টেক্সটে, সেই কারণে সাদামাটা শব্দটাই নেব। এই সাদামাটা স্যুটটাই তাকে বিশেষভাবে টানে। কাকে টানে? না রামকিঙ্কর বেইজকে। এবং আমরা দেখেছি যে নন্দলাল বসুর যে যে ছবি, সেই ছবির মধ্যেও সেই গ্রাম বাংলার খুব সূক্ষ্ম সাধারণ ছবি, একদমই অতি সাধারণ ছবি, সেটাই এক অসাধারণ হয়ে ফুটে উঠেছে। তাহলে অপশন ক হয়ে যাচ্ছে রাইট আনসার। পরের প্রশ্ন 26 লেখা আছে ড্যাশ আমার প্রথম বর্ণ পরিচয় কিসে? কতে আছে ভিজুয়াল আর্টে, খতে আছে ওরিয়েন্টাল আর্টে, গতে আছে ল্যান্ডস্কেপে, ঘতে আছে অয়েল পেন্টিং এ। তাহলে দেখো ভিজুয়াল আর্টে, অর্থাৎ নিজের থেকে, অর্থাৎ নিজের ভিতরেই হয়তো এমন প্রতিভা ছিল যে ভিজুয়াল আর্ট, অর্থাৎ দেখে দেখে তো মানুষ সত্যি আমরা যা দেখি তাই তো আমরা বিভিন্নভাবে তার রং তুলিতে প্রকাশ করি। তাহলে সেটাই বলা হচ্ছে যে ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়, প্রথম শেখা, রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ক। পরের প্রশ্ন 27 লেখা আছে একমাত্র রবীন্দ্রনাথের শান্তিনিকেতনেই ড্যাশ কর্তৃত্বের বাইরে। কার কর্তৃত্বের বাইরে? সেই সময় আমরা জানো যে সেই সময় দেশ হলো পরাধীন, কারণ সেই সময় দেশ স্বাধীন হয়নি।
তাহলে একমাত্র রবীন্দ্রনাথের শান্তিনিকেতনই সেই সময় ব্রিটিশ কর্তৃত্বের বাইরে। তাহলে ব্রিটিশ কথাটা পাচ্ছি দেখো অপশন ঘয় পেয়ে যাচ্ছি লাস্ট অপশনে, নন্দলাল বসুর, আচার্যের বা কংগ্রেসের নয়। পরের প্রশ্ন আসছে 28 লেখা আছে ড্যাশ কিন্তু একটু অসন্তুষ্ট হয়েছিলেন অয়েলে করেছিলাম বলে। কি অসন্তুষ্ট হয়েছিল এখানে দেখে নেব। কর রামানন্দ চট্টোপাধ্যায়, খতে আছে রবীন্দ্রনাথ বাবু, গতে আছে নন্দলাল বাবু, ঘতে আছে অবনীন্দ্রনাথ বাবু। তাহলে এখানে নন্দলাল বাবু একটু অসন্তুষ্ট হয়েছিলেন অয়েল পেন্টিং এ করেছিলেন বলে, এই কথাই লেখা আছে রচনাটির মধ্যে। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন গ। এখানেই শেষ হলো আমাদের এমসিকিউ এর সব রকমের প্রশ্ন। তোমরা অবশ্যই জানাও কমেন্ট বক্সে কে কত পাচ্ছ, তাহলে বুঝতে পারবো যে তোমাদের স্কোর কেমন হলো। তবে যারা স্কোর ভালো করেছো তাদের কোনো চিন্তা নেই, তাদের পরীক্ষা প্রস্তুতি ভালোই হচ্ছে। তবে যাদের স্কোর ভালো হলো না তাহলে বুঝতে হবে যে তোমাদের পরীক্ষা প্রস্তুতি ভালো হচ্ছে না। আর যদি পরীক্ষা প্রস্তুতি ভালো না হয় তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কি করে? পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য দরকার সুন্দর একটা স্টাডি ফ্লো। আর তোমরা নিশ্চয়ই জানো না কি সেই স্টাডি ফ্লো, চলো দেখে নেব কি সেই স্টাডি ফ্লো একটা ভিডিওতে। ক্লাস 7 এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1 কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2 লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3 ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4 কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5 মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6 আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো এর অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর আমরা চলে যাব আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো চলে এলাম অতি সংক্ষিপ্ত, অর্থাৎ একটা কথায় দুটো কথায় তোমাদের উত্তর দিতে হচ্ছে, বাক্যে অবশ্যই।
প্রথম প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্নে কি আছে, আত্মকথা প্রবন্ধটি কার লেখা? আত্মকথা, এই যে আত্মজীবনীমূলক যে রচনা, সেটি কার লেখা? না নিজের রামকিঙ্কর বেইজেরই লেখা। তাহলে লিখতে হবে আত্মকথা প্রবন্ধটি রামকিঙ্কর বেইজের লেখা। পরের প্রশ্ন, অ্যাকচুয়ালি আত্মজীবনীমূলক লেখা দরকার ছিল। এরপরে আসছি দুয়ে লেখা আছে রামকিঙ্কর বেইজের বাড়ির সামনের রাস্তাটা কিসে ঢাকা ছিল? আমরা পেয়েছি তাদের বাড়ির সামনের রাস্তা কিসে ঢাকা ছিল? লাল মোড়ামে। পরের প্রশ্ন তিনে লেখা আছে রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল কোনটি? প্রথম শিল্পের স্কুল কোনটি? তার বাড়ির পাশের যে কুমোরপাড়া, যেখান থেকেই সে বলতে গেলে ভিজুয়াল আর্টের তার পরিচয়, যেখান থেকে তিনি দেখে দেখে অনেক কিছু শিখেছিলেন, তাহলে তাদের বাড়ির পাশের কুমোরপাড়া। পরের প্রশ্ন চারে লেখা আছে ছেলেবেলা থেকেই রামকিঙ্করের কি অভ্যেস ছিল? ছেলেবেলা থেকেই তার অনেকক্ষণ ধরে এই যে কুমোররা যখন মূর্তি গড়ত, সেই কুমোরদের মূর্তি গড়া এবং অন্যান্য কাজ দেখার ভীষণ অভ্যাস ছিল। পরের প্রশ্ন 5, ছেলেবেলায় রামকিঙ্কর কিভাবে তুলির কাজ চালাতেন অথবা শিল্পী রামকিঙ্কর কিভাবে তুলির প্রয়োজন মেটাতেন? আমরা এমসিকিউতেই করেছি, তাহলে তোমরা বলবে যে তিনি রামকিঙ্কর বেইজ প্রতিমা শিল্পীদের অনুসরণ করে ছাগলের ঘাড়ের যে লোম, সেই লোম কেটে সেটিকে বাঁশের কাঠির গায়ে সেটাকে বেঁধে সেটি তুলির প্রয়োজন মেটাতেন। পরের প্রশ্ন 6 লেখা আছে লিডারদের যে পোর্ট্রেট রামকিঙ্কর আঁকতেন তার পদ্ধতি কি ছিল? তার পদ্ধতি হলো মানে সেই সময় কংগ্রেসের কাজের সময় যে প্রসেশনের সময় রামকিঙ্কর লিডারদের বিভিন্ন পোর্ট্রেট মানে আঁকতেন। সেই পদ্ধতিটা ছিল মূলত অয়েল পেন্টিং এর মাধ্যমেই তিনি এই কাজ করে উঠতেন। পরের প্রশ্ন 7 লেখা আছে তৎকালীন শান্তিনিকেতন কেমন ছিল? তৎকালীন শান্তিনিকেতন ছিল অবশ্যই রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, এবং যেটি ছিল এক ব্রিটিশ কর্তৃত্বের বাইরে। নেক্সট কোয়েশ্চেন 8, অয়েল পেন্টিং কি? অয়েল পেন্টিং কি? এটা মূলত তেল রং যা দিয়ে তৈলচিত্র আঁকা হয়, সেই কারণেই তো এর নাম অয়েল পেন্টিং। পরের কোয়েশ্চেন 9 লেখা আছে রামকিঙ্কর বেইজের বাড়ি কোন জেলায়? রামকিঙ্কর বেইজের বাড়ি বাঁকুড়া জেলায়। নেক্সট 10 লেখা আছে রামকিঙ্কর বেইজের প্রতি মাসের কাজ কি ছিল? প্রতি মাসের কাজ বলতে সেই স্কুলে সে অবৈতনিকভাবে পড়াশোনা করতো, সেই কারণে স্কুলের দেয়ালে তাকে প্রতি মাসে ছবি মানে তার নিজের আঁকা ছবি ঝোলাতে হতো আর পত্রিকায় ছবি দিতে হতো। পরের প্রশ্ন 11 লেখা আছে লেখকের শান্তিনিকেতনে পড়াশোনার বিশেষত্ব কি ছিল? লেখকের শান্তিনিকেতনের পড়াশোনার বিশেষত্ব ছিল এটাই যে সেটা একাডেমিক অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে পড়াশোনা, অর্থাৎ গদের ধারা তোমরা যেমন 1 থেকে 12 অবধি পড়ছো, সেই পড়াশোনার বাইরে নিজের ইচ্ছা মতন পড়াশোনা তিনি করতে পারতেন, যেখানে কোনো পরীক্ষায় পাশ করা বা কোনো একটা কিছু মানে ক্লিয়ার করা, সেই হিসাবে একটার পর একটা ক্লাস ক্লিয়ার করা, সেটা নয়। পরের প্রশ্ন আসছে 12, কত খ্রিস্টাব্দে রামকিঙ্কর শান্তিনিকেতনে যান? কত খ্রিস্টাব্দে? 1925। দেখতে পাচ্ছ তোমরা। এরপরে আসছি 13তে, স্কুল কলেজ বন্ধ। স্কুল কলেজ কেন বন্ধ ছিল? কারণ সেই সময় অসহযোগ আন্দোলন চলছিল, আর তখন দেশীয় পরিস্থিতি মোটেও স্থিতাবস্থায় ছিল না। সেই সময় স্বাধীনতার সংগ্রাম বেশ তুঙ্গে সেই সময় সমস্ত কিছু, অর্থাৎ সেই কারণেই স্কুল কলেজ বন্ধ হয়ে গেছিল অসহযোগ আন্দোলনের জন্য, এবং এর নেতৃত্বে দিয়েছিলেন কে? গান্ধীজি। এরপরে আসছি পরের নেক্সট 14, রামানন্দ চট্টোপাধ্যায়ের লেখক কে? রামানন্দ চট্টোপাধ্যায়ের হবে না, হ্যাঁ, রামানন্দ চট্টোপাধ্যায় লেখককে কার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন? তাহলে বলতে হবে রামানন্দ চট্টোপাধ্যায় লেখককে অর্থাৎ রামকিঙ্কর বেইজকে আচার্য নন্দলাল বসুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি 15, এটাই ছিল তার মূল ধারণা। মূল ধারণা বলতে কিসের কথা বলা হয়েছে? মূল ধারণা বলতে এখানে নন্দলাল বসুর কথা বলা হয়েছে, অর্থাৎ নন্দলাল বসু মনে করতেন যে কোনো কিছু ছবি বা চিত্র যাই হোক না কেন, তা যদি বাস্তবতার ভিতর দিয়ে না যায় তাহলে সেই শিল্প চর্চা কখনোই সার্থক হয় না। এটাই ছিল তার মূল ধারণা।
পরের প্রশ্ন 16 লেখা আছে নন্দলাল বসুর শিল্প রচনা লেখক প্রথম কোথায় দেখেছিলেন? প্রথম কোথায় দেখেছিলেন? তিনি প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন নন্দলাল বসু এবং প্রবাসীর অ্যালবামে তিনি তার চিত্রকলা দেখেছিলেন। নেক্সট আসবো 17তে। 17 লেখা আছে নন্দলাল বসুর শিল্পের মূল বৈশিষ্ট্য কি? নন্দলাল বসুর শিল্পের মূল বৈশিষ্ট্যই ছিল তা খুব সাদামাটা, তার মধ্যে খুব সাধারণ চরিত্র থাকে এবং ল্যান্ডস্কেপ বলা আছে যে গ্রামের সম্পূর্ণ গ্রামের চিত্র, এই সবই ছিল তার ছবির বিষয়, অর্থাৎ গ্রামের তুচ্ছাতি তুচ্ছ বিষয় তার ছবির মধ্যে উঠে আসতো। নেক্সট আসছি 18তে। আচার্যদেবকে লেখক কেমন দেখেছিলেন? আচার্যদেবকে যখন তার সাথে প্রথম সাক্ষাৎ হয়, অর্থাৎ নন্দলাল বসুর সঙ্গে যখন তার প্রথম সাক্ষাৎ হয়, সেই সময় তিনি তাকে দেখেছিলেন যে তিনি বেশ বলিষ্ঠ চেহারার এবং তার গায়ে একটি সিল্কের পাঞ্জাবি এবং পরনে ধুতি। নেক্সট কোয়েশ্চেন 19 লেখা আছে আচার্য নন্দলাল বসু কোন ধরনের আর্টের প্রবর্তক? তিনি ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক, আমরা দেখেছি। প্রশ্ন 20 ড্যাশ আমার সৌভাগ্য, কোন বিষয়কে সৌভাগ্য বলা হয়েছে? নন্দলাল বসুর মতন একজন বড় মাপের মানুষ, অর্থাৎ বড় মাপের শিল্পীর সঙ্গে শিল্পীর কাছে তিনি যে শিক্ষা লাভ করতে পেরেছিলেন, এটাকেই তিনি তার সৌভাগ্য বলে তুলে ধরেছেন। তাহলে এরপরে আমরা চলে যাব কোথায়? আমাদের এখানে কি শেষ হলো? আমাদের এখানে শেষ হলো অবশ্যই ভিএসএকিউ। এরপরে চলে যাব আমরা এসএকিউ এর পোর্শনে। এসএকিউ চলে এলাম, অর্থাৎ ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলী, যেগুলোর মান থাকছে 2 মার্কসের। চলে যাব প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে কি আছে দেখো, মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। কোন ব্যাপারটি কেন মজার? কোন ব্যাপারটি কেন মজার বলা হয়েছে? এখানে প্রথমেই যেটা বলতে হবে সেটা হলো যে কার লেখা, অবশ্যই বলতে হবে তোমাদের যে রামকিঙ্কর বেইজের আত্মজীবনীমূলক এই রচনাংশটির থেকে উক্ত লাইনটি পাওয়া গেছে। এখানে যে কথাটি বলা হয়েছে তা হলো ছেলেবেলা থেকেই তার রামকিঙ্কর বেইজের মূর্তি গড়ার প্রতি এক বিশেষ টান ছিল এবং এই বিষয়ে তার বিশেষ উৎসাহ দেখতে পাওয়া যায়। বাড়ির পাশের যে কুমোরপাড়া, সেই কুমোরপাড়া থেকেই তিনি এই মূর্তি গড়ার যে আগ্রহ তৈরি হয়েছিল এবং তিনি জানিয়েছেন যে তাদের বাড়ির সামনের যে রাস্তা ছিল, যেটা লাল মোড়ামে ঢাকা ছিল, সেটা একসময় হঠাৎ বৃষ্টির পরে সেই মাটি, যখন লাল মোড়াম ধুয়ে যায়, সেই লাল মোড়াম ধুয়ে নীল রঙের মাটি বেরিয়ে আসে এবং সেই মাটি খাবলে তুলেই তিনি প্রথম নানা রকম পুতুল তৈরি করতে পেরেছিলেন এবং এটাকেই তিনি মূর্তি গড়ার ইতিহাস, মানে তার শৈশবে যে মূর্তি গড়া প্রথম, সেটাকেই বেশ মজার বলে উল্লেখ করেছেন। পরের প্রশ্ন 2 লেখা আছে এই সবের মধ্যে কখন নন কোঅপারেশন আন্দোলন, অর্থাৎ যেটা অসহযোগ আন্দোলন এসে গেল, সেই সময়ের কথা পাঠ্য রচনায় কিভাবে এসেছে? সেই সময়ের কথা পাঠ্য রচনায় কিভাবে এসেছে? তাহলে বলতে হবে যে মহাত্মা গান্ধীর ডাকে সেকালে অসহযোগ আন্দোলন হয়েছিল, তাই এটাকেই বলা হচ্ছে নন কোঅপারেশন আন্দোলন। পাঠ্য আত্মকথা রচনায় তার যেটুকু ছবি দেখতে পাওয়া যায় যে সেই সময় তিনি বলেছেন যে সেই সময় সমস্ত স্কুল কলেজ বন্ধ হয়ে যায় এবং সেই সময় তিনি ন্যাশনাল স্কুলে ভর্তি হন এবং কংগ্রেসের কাজে যোগ দেন। আর লেখকের ওপর সেই সময় ভার ছিল কি, যে বিভিন্ন মহাপুরুষের বাণী, সেই মহাপুরুষের বাণী থেকে কিছু লাইন, মানে কিছু কোটেশন আর কি উদ্ধৃতি করে ঝুলিয়ে দেওয়া, এছাড়াও যে লিডাররা ছিল সেই লিডারদের পোর্ট্রেট আঁকা এবং সেটি আঁকতেন তিনি কিসে, অয়েলে, তেল রঙে আঁকতেন। সেই সময় মিছিলে প্রসেশনের সময় যে সমস্ত যেগুলো মানে সেই সময়কার যে লিডাররা ছিল তাদের পোর্ট্রেট তিনি আঁকতেন তেল রঙের মাধ্যমে। পরের প্রশ্ন আসছে 3 লেখা আছে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, বিষয়টি বর্ণনা করো। এখানে পূর্ণ স্বাধীনতা বলতে নন্দলাল বসুর কথাই বলা হয়েছে, তাহলে বিষয়টি বর্ণনা করো বলতে হবে যে শান্তিনিকেতনে যখন রামকিঙ্কর বেইজ এসেছিলেন সেই সময় তার সাথে সাক্ষাৎ হয় আচার্য নন্দলাল বসুর এবং তিনি নিজের কাজেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন এবং ছাত্রদের কাছে এসে মাঝে মধ্যে একটুখানি মানে সেই হিসাবে কোনো বিষয় নিয়ে বলতেন, তবে তাদের কোনো কাজে হস্তক্ষেপ করতেন না। এভাবেই তিনি ছাত্রদেরকে তাদের নিজেদের মতন করে শিল্পকলা তৈরি করায় বা আঁকার জন্য তিনি পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন 4 লেখা আছে ড্যাশ অয়েল পেন্টিং শেখা হয়ে গেল। কিভাবে লেখক অয়েল পেন্টিং শিখেছিলেন? লেখো, এখানে ড্যাশটা হবে না, অয়েল পেন্টিং শেখা হয়ে গেল, কিভাবে লেখক অয়েল পেন্টিং শিখেছিলেন লেখো।
তাহলে তোমাদের এখানে বলতে হবে যে রামকিঙ্কর বেইজ একসময় দোকানে গিয়ে অয়েল পেন্টিং এর উপকরণ চেয়েছিলেন এবং অয়েল পেন্টিং এর জন্য কি কি রং লাগে এবং কিভাবে ব্যবহার করতে হয় সেই দোকানদারই তাকে তুলি দিয়ে টিউবের রঙের পাত্রে তেল দেখিয়ে বলেছিলেন যে এর মধ্যে তুলি ডুবিয়ে রং করতে হয়। এভাবেই লেখক প্রথম আর কি অয়েল পেন্টিং, তারপরে তিনি সেভাবেই অয়েল পেন্টিং শিখেছিলেন আর কি, সেগুলো সেইভাবে ব্যবহার করে তিনি অয়েল পেন্টিং শিখেছিলেন এবং প্রথম শান্তিনিকেতনে তিনি এই কাজে প্রবৃত্ত হয়েছিলেন। পরের প্রশ্ন 5 লেখা আছে সেই 2-3 বছর আমার এখনো শেষ হলো না, এ কথার মধ্যে দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন? তাহলে এভাবে বলতে হবে যে আলোচ্য অংশটি আত্মকথা রচনা থেকে গৃহীত হয়েছে। এখানে আচার্য নন্দলাল বসু যখন রামকিঙ্কর বেইজকে বলেছিলেন যে আঁকা শেখার জন্য তিনি 2-3 বছর এই শান্তিনিকেতনে থাকতেই পারেন, কিন্তু সেই লেখক এতটাই ভালোবেসে ফেলেছিলেন ও শান্তিনিকেতনের সঙ্গে তার এতটাই একাত্মতা বা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে গেছিল যে তিনি শান্তিনিকেতনে পুরোপুরি জড়িয়ে পড়েছিলেন এবং তার পক্ষে শান্তিনিকেতন ছেড়ে আসা আর সম্ভব হয়ে ওঠেনি। তাহলে এখানেই শেষ হলো আমাদের এসএকিউ টাইপের সমস্ত কোশ্চেন। এরপরে আমরা চলে যাব হাতে কলমে অংশে। তাহলে আমরা হাতে কলমের ফার্স্ট প্রশ্ন কি আছে তা দেখে নেব। দেখো ফার্স্টেই লেখা আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তোমাদের টেক্সট বুকে ফার্স্ট হাতে কলমের যে প্রশ্ন আছে সেটা লেখা আছে, দেখো রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কোনটা? কামারপাড়া, কুমোরপাড়া, পটুয়াপাড়া। তাহলে কুমোরপাড়া হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কি আছে 1.2 পোর্ট্রেট শব্দটির অর্থ হলো প্রতিকৃতি, আত্মপ্রতিকৃতি না প্রকৃতির ছবি? তাহলে হবে পোর্ট্রেট শব্দটা হলো প্রতিকৃতি অর্থাৎ অবয়ব যেটা। পরেরটা নেক্সট 1.3 অয়েল পেন্টিং বলতে বোঝায় জল রঙে আঁকা ছবি, মোম রঙে আঁকা ছবি না তেল রঙে আঁকা ছবি? তেল রঙে আঁকা ছবি সঠিক উত্তর। নেক্সট চলে যাব 1.4 রামকিঙ্করের ছবি বা মূর্তি অধিকাংশ ক্যারেক্টারই যে খুব অসাধারণ, সাধারণ না নগণ্য? লেখা আছে কি তোমাদের রচনায় লেখা আছে খুব সাধারণ, তাহলে সাধারণ হয়ে যাবে সঠিক উত্তর। না, এখানে রামকিঙ্করের ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টারই খুব সাধারণ। তিনিও বলেছেন যে তিনি নন্দলাল বসুর যে ইন্সপায়ার হয়েছিলেন সেই কারণে তার যে ছবি সেই ছবিগুলো খুব সাধারণ। এরপরে আসছি পরে 2 নম্বর প্রশ্ন একই অর্থযুক্ত শব্দ মানে শব্দটার একই অর্থ হবে, রচনাংশ থেকে বেছে নিয়ে লেখো। রচনার মধ্যে যে ধরনের শব্দ রয়েছে সেই ধরনের শব্দ বেছে নিয়ে লিখতে হবে, তবে অর্থটা একই থাকবে, অর্থটা অপরিবর্তিত থাকবে, অর্থের পরিবর্তন করলে হবে না। তাহলে ফার্স্টে আছে কি বিনা ব্যয়। বিনা ব্যয়ে শব্দটা তোমরা রচনাতে পেয়েছো, তোমাদের যে পাঠ্যাংশটা আছে তাতে কি আছে অবৈতনিক। তাই তো অবৈতনিক লেখা আছে, অর্থাৎ বিনা ব্যয় মানে বিনা খরচে তিনি পড়াশোনা করেছিলেন। এরপরে আছে কি অভ্যুত্থান। অভ্যুত্থান কথাটা তোমাদের রচনায় কি লেখা আছে? অভ্যুত্থান কথাটা লেখা আছে আন্দোলন। আমরা পেয়েছি আন্দোলন, নন কোঅপারেশন আন্দোলন, তাহলে আমি লিখে দেবো এখানে আন্দোলন। এরপরে আসছে দরকার। দরকার কথাটা কি আছে? দরকার কথাটা আছে প্রয়োজন, তাহলে প্রয়োজন লিখবো এখানে। তারপরে কি আছে নিপুণ। নিপুণ কথাটাকে যেটা বইয়ে আছে তা হলো নিখুঁত। নিখুঁত। নেক্সট চলে আসছি সম্মাননীয়। সম্মাননীয় কথাটা আসছে শ্রদ্ধেয়। শ্রদ্ধেয়। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নেব, চলো। বিনা ব্যয়ে, আচ্ছা এইগুলোই এসেছে, দেখো দাঁড়াও, না এই কোয়েশ্চেনটা এটা হবে না। হ্যাঁ
আচ্ছা, এইটা তোমাদের যেটা ছিল সেটা হলো বিশেষ্য থেকে বিশেষণ। আমি এখানে লিখে দিচ্ছি। বিশেষ্য থেকে বিশেষণে বা বিশেষণ থেকে বিশেষ্যে পরিবর্তন করো। কি লিখলাম? বিশেষ্য থেকে বিশেষণে বা বিশেষণ থেকে বিশেষ্যে পরিবর্তন করো। তোমাদের কিছু শব্দ দিয়ে দেওয়া ছিল, সেই শব্দগুলো তোমাদের চিনতে হবে যে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ এবং সেটাকে পরিবর্তন করতে হবে। তোমরা যেমন পদ পরিবর্তন শিখেছো, যেমন পদ পরিবর্তনও বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষ্যে পরিবর্তন করি, এটাও ঠিক তেমনই পদ পরিবর্তন। তাহলে আমরা দেখব এখানে ফার্স্টে আছে সার্থক কথাটা। সার্থক কথাটা হলো একটা নিজেই বিশেষণ পদ। এই বিশেষণ পদটাকে বিশেষ্য পদে যখন আমরা পরিবর্তন করছি তখন সেটা হয়ে যাচ্ছে সার্থকতা। সেটা হয়ে যাচ্ছে সার্থকতা, যেটা কি পদ না বিশেষ্য পদ। সার্থকতাটা কি পদ না বিশেষ্য পদ। বিশেষণ থাকলে বিশেষ্যতে, আবার বিশেষণ থাকলে বিশেষ্যতে, আর বিশেষ্য থাকলে বিশেষণে পরিবর্তন করতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে সার্থকতা। তারপরে সুন্দর। এই সুন্দরটাও কিন্তু একটা বিশেষণ পদ, যেটাকে বিশেষ্যে পরিবর্তন করলে হয় সৌন্দর্য। সৌন্দর্য। পরেরটা আসছি মূর্তি। মূর্তি। মূর্তি কি ধরনের না মূর্তি হলো একটা বিশেষ্য পদ। তাহলে যদি এটা বিশেষ্য পদ হয় তাহলে কিসে পরিবর্তন করব? বিশেষণে, যেটা হয়ে যাবে মূর্ত। মূর্ত। এরপরে আসছে কি চরিত্র। চরিত্রটা কি হয়ে যাবে? চরিত্র নিজেও একটা বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদ যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কিসে রূপান্তরিত করব, পরিবর্তন করব? সেটা বিশেষণে রূপান্তরিত করব বা পরিবর্তন করব, সেটা হয়ে যাবে চারিত্রিক। চারিত্রিক। চারিত্রিক দেখতে পাচ্ছ? তাহলে এখানে আমরা লিখে দেব বিশেষণ, এখানেও লিখে দেব বিশেষণ। লাস্ট আসছে সেটা হলো উদ্ধৃতি। এখানটায় লিখে দিলাম আমরা। উদ্ধৃতি শব্দটা কি? উদ্ধৃতি শব্দটাও একটা বিশেষ্য পদ। এই বিশেষ্য পদটাকে আমরা কিসে পরিবর্তন করব? বিশেষণে। তাহলে সেটা হয়ে যাবে কি? উদ্ধৃত। উদ্ধৃত। আর উদ্ধৃত কি হয়ে যাচ্ছে? উদ্ধৃত হয়ে যাচ্ছে বিশেষণ পদ। দেখতে পাচ্ছ সবাই? নেক্সট চলে যাব নেক্সট কোয়েশ্চেন 4। 4-এ লেখা আছে একটি বাক্যে উত্তর দাও। কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? তোমাদের রচনাটায় লেখা আছে কি কি দিয়ে তিনি রামকিঙ্কর প্রয়োজন মেটাতেন, কারণ রং কেনার তো পয়সা ছিল না। তার বাবাও মানে খুবই গরিব ছিলেন। তিনি কি করতেন? গাছের পাতার রস, তারপরে বাটনা বাটা যে শিলের হলুদ, এবং মেয়েদের পায়ের যে আলতা, এবং মুড়ি ভাজা খোলায় চাচা যে ভুসো কালি, যে কালিটা পড়ে সেই ভুসো কালি, কালো রং, সেই দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। পরের প্রশ্ন 4.2। কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়? কার সৌজন্যে না প্রবাসী পত্রিকার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে 1925 খ্রিস্টাব্দে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়। নেক্সট 4.3। শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন? কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন? তিনি কলা ভবনের আচার্য ছিলেন, কিন্তু কাজের ক্ষেত্রে শিক্ষার্থীদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন এবং তিনি ছাত্রছাত্রীদের কাছেও খুব প্রিয় ছিলেন।
পরের প্রশ্ন 4.4, নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল? নন্দলাল বসুর কাজের যে সাদামাটা বিষয়টা সেই দিকটাই বিশেষভাবে তাকে প্রভাবিত করেছিল। পরের প্রশ্ন 5, নিম্নলিখিত ব্যক্তি ও বিষয়গুলি নিয়ে দু একটি বাক্য লেখো। তোমাদের এখানে ব্যক্তি বা কিছু বিষয় দেওয়া আছে যেগুলো নিয়ে তোমাদের লিখতে হবে। তাহলে ফার্স্টেই আছে নন কোঅপারেশন মুভমেন্ট। নন কোঅপারেশন মুভমেন্ট বলতে হবে যে ইংরেজ শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট সেইটাই সংগঠিত হয়েছিল। মহাত্মা গান্ধী 1920 খ্রিস্টাব্দে এই আন্দোলনে ডাক দিয়েছিলেন। খুব বেশি কথায় লেখার দরকার নেই, কারণ দু একটি বাক্যে লিখতে বলেছে। নেক্সট আছে অয়েল পেন্টিং। অয়েল পেন্টিংয়ে কি লিখবে? যে অয়েল পেন্টিং হলো মূলত তৈলচিত্র যাতে তেল রং ব্যবহার করা হয়ে থাকে, এবং অয়েল পেন্টিং ব্যবহার লিখতেই পারো যে রামকিঙ্কর বেইজ অয়েল পেন্টিংয়ের মাধ্যমে কি বহু ছবি আমাদের বহু শিল্পকলা উপহার দিয়েছেন। দ্য গার্লস অ্যান্ড দ্য ডগের কথাও লিখতে পারো। পরেরটা আছে আচার্য নন্দলাল বসু। নন্দলাল বসু কি লিখবেন? আচার্য নন্দলাল বসু ছিলেন ভারতবর্ষের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী, যিনি শান্তিনিকেতনের কলা ভবনে অধ্যক্ষ ছিলেন, এবং তাকে ফার্স্ট তিনি কিসের পথ প্রদর্শন করেছিলেন? ওরিয়েন্টাল আর্টে। নন্দলাল বসু পরের দিকে শান্তিনিকেতনে এসেছিলেন। আগে অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে তিনি অনেক সাহায্য পেয়েছেন, এবং পরের দিকে তিনি শান্তিনিকেতনে এসে সেখানেই স্থিত হয়েছিলেন। তারপরে লেখা আছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ কি না? ল্যান্ডস্কেপ কথাটির অর্থ হলো প্রাকৃতিক দৃশ্য। প্রকৃতির বিচিত্র রূপ যখন শিল্পীর কল্পনায় তার নিপুণ তুলির টানে যখন ফুটে ওঠে তার ক্যানভাসের ওপর, তখন সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। তাহলে সবগুলোই আমরা কভার করে ফেললাম। পরের প্রশ্ন আসছি 6 লেখা আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। লেখা আছে ফার্স্টে দেখো, ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে? তাহলে বলতে হবে যে নিজের আত্মকথায় শিল্পী রামকিঙ্কর বেইজ জানান যে শিশুকাল থেকেই তার চোখে পড়তো তাদের বাড়িঘরের চারদিকে দেয়ালে বিভিন্ন নানা দেবদেবীর ছবি। তখন থেকেই তার ছবির প্রতি খুব আকর্ষণ তৈরি হয়, এবং শৈশবে দেখা সেই সমস্ত ছবি তিনি নিষ্ঠার সঙ্গে কি করতেন? কপি করে ফেলতেন। এখান থেকেই তার ভিজুয়াল আর্টের বা চিত্রকলার সঙ্গে রামকিঙ্করের প্রথম বর্ণ পরিচয়, এবং কুমোরপাড়ার প্রসঙ্গ বলতে পারো। আসছি নেক্সট 6.2, জেনারেল লাইব্রেরির উপর তলায় কলা ভবনে নিয়ে গেলেন। কে কাকে নিয়ে গিয়েছিলেন? তারপর কি ঘটেছিল? তাহলে বলতে হবে এখানেও প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় লেখক রামকিঙ্কর বেইজকে জেনারেল লাইব্রেরির উপরতলায় নিয়ে গেছিলেন। তাহলে কাকে নিয়ে গেছিলেন? রামকিঙ্কর বেইজকে হলো। তাহলে তারপর কি ঘটেছিল? রামানন্দ চট্টোপাধ্যায় কলা ভবনে নিয়ে গিয়ে আচার্য নন্দলাল বসুর সঙ্গে রামকিঙ্কর বেইজের প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন যাব 6.3, যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি? গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম? তাহলে কার উক্তি হবে? এটা অবশ্যই রামকিঙ্কর বেইজের, এটি তার নিজেরই উক্তি, কারণ এটা তার আত্মজীবনী। গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম? তার বিখ্যাত, তার আঁকা একটি বিখ্যাত তৈলচিত্রের নাম। তিনি কিভাবে এ ধরনের কাজ শিখেছিলেন? তিনি যখন শান্তিনিকেতনে এসেছিলেন তখন ওখানকার কোনো শিল্পী অয়েল পেন্টিং এর কাজ জানতো না। তিনি প্রথম দোকানদারের কাছ থেকে টিউবে থাকা রং নিয়ে তেলের সঙ্গে মিশিয়ে কিভাবে তুলি ডুবিয়ে সে কাজ করতে হয় তা নিজে শিখে ফেলেছিলেন। মানে সে দোকানদার দেখিয়ে দিয়েছিলেন, তারপরে তিনি সেটা নিজে অভ্যাস করে শিখে ফেলেছিলেন। পরের প্রশ্নে যাব, এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে। কাকে টানে? তাকে রামকিঙ্কর বেইজকে টানে। সাদামাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন? সাদামাটা সুর বলতে নন্দলাল বসুর আঁকা ছবির মধ্যে যে সুন্দর, মানে এতই সাধারণ গ্রামীণ বিষয় উঠে আসতো, যে আঁকা সাধারণ চরিত্রগুলো, যে কমন ল্যান্ডস্কেপ বা গ্রামের একদম সাধারণ যে ক্যারেক্টার সেগুলো ফুটে উঠতো, সেটাই অসাধারণ হয়ে ফুটে উঠতো এই সাদামাটা সুরটাই, তাই তাকে বিশেষভাবে টানে।
তাকে এই সুর টানে কেন, কারণ শান্তিনিকেতনে আসার পরে তিনি তার আচরণে, নন্দলাল বসুর আচরণে মুগ্ধ হয়ে গেছিলেন এবং মুগ্ধ হওয়ার পর তার প্রতি লেখকের এক গভীর শ্রদ্ধা তৈরি হয়েছিল এবং তার প্রতি তার সঙ্গে যে তার যে ছাত্র দরদি মনোভাব, ছাত্রদের তিনি খুব ভালোবাসতেন এবং তিনি যে এত বড় এই বড় শিল্পীর সাথে তিনিও সান্নিধ্য লাভ করতে পেরেছিলেন এবং তার বিশেষভাবে তাকে প্রভাবিত হয়েছিল তার প্রতি, সেই কারণেই তিনি বলেছেন যে তাকে এই সুরটা টানে, অর্থাৎ এই সাধারণের মধ্যে যে অসাধারণত্ব ফুটিয়ে তোলার যে সুর, সেই সুরটাই তাকে বিশেষভাবে টানে। নেক্সট চলে যাব 7 নম্বর প্রশ্ন। 7-এ লেখা আছে, সাহিত্য মেলা বইয়ের কোনো একটি কবিতা বা গল্প বা কোনো একটি বিষয়কে কেন্দ্র করে তুমি একটি ছবি এঁকে দেখাও বা নিজের আঁকা ছবি নিয়ে 5-6টি বাক্য লিখে নিজের মতামত জানাও। তাহলে তোমাদের যে সাহিত্য মেলা যে বইটা আছে, সাহিত্য মেলা বইয়ে অনেক কিছু রয়েছে, তোমাদের পড়া আঁকা লেখা আছে, পাগলা গণেশ আছে, ছন্দে শুধু কান রাখো আছে। তাহলে যে কোনো একটা বিষয় তোমরা নির্বাচন করবে যেটা তোমাদের ভালো লাগে, সেরকম একটা ধরো যদি আমি বলি পাগলা গণেশ, সেই পাগলা গণেশে তোমরা দেখেছো যে কত অলৌকিক একটা কল্পবিজ্ঞানের গল্প, সেখানে তোমরা বিভিন্ন রকম পাগলা গণেশ তোমাদের ছবিটা দেয়া আছে, সেটাও একটা মজার ছবি, তোমরা তোমাদের কল্পনা দিয়েও কিছু ছবি আঁকতে পারো। তাহলে সেই রকম একটা ছবি আঁকলে, ছবি আঁকার পরে সেই উপলক্ষে 5-6টা লাইন লিখতে বলেছি। দেখো, সাহিত্য মেলা বইয়ের কোনো একটি কবিতা বা গল্প, যে কোনো একটা কবিতা বা গল্প চুজ করলে, কোনো একটি বিষয়কে কেন্দ্র করে তুমি একটি ছবি এঁকে দেখাও আর নিজের আঁকা ছবি নিয়ে 5-6টি বাক্য লিখে নিজের মতামত জানাও। তাহলে এভাবে যদি করো, যেমন রামকিঙ্কর বেইজের নিজে ভালো লাগতো ছবি আঁকতে এবং তার লিখতেও ভালো লাগতো, তোমরাও করে ফেলো, দেখবে খুব মজা পাবে। তাহলে যে কোনো একটা গল্প বা কবিতা চুজ করবে, চুজ করে তারপরে সেইটা দিয়ে একটা সুন্দর করে ছবি এঁকে ফেলবে। ছবি আঁকার পরে 4-5টা লাইন নিজের মতন, নিজের মনের মতন লিখে ফেলবে। যদি কবিতা চুজ করো, ছন্দে শুধু কান রাখো করতে পারো, আঁকা লেখা করতে পারো। ছন্দে শুধু কান রাখোতে আমরা বহু ছন্দের কথা পেয়েছি। আবার আঁকা লেখার মধ্যেও অনেক প্রাকৃতিক প্রসঙ্গ রয়েছে, তোমরা বিভিন্ন রকম ছবি আঁকতে পারো। আর অবশ্যই সুন্দর করে করবে, তাহলে আমি দেখব। তাহলে এখানেই শেষ হচ্ছে আমাদের আত্মকথা, এই রচনাটা, সব ধরনের প্রশ্নোত্তর আলোচনা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গল্প বা কবিতা নিয়ে। ততদিন অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে থাকো আর টিউটোপিয়ার সাথে থাকো।